আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছো এবং ভালো আছো। তো আজকে আমি কেমিস্ট্রি সাবজেক্টের চ্যাপ্টার 11 নিয়ে হচ্ছে পার্ট 1, অর্থাৎ অ্যালকেনের আগ পর্যন্ত আমি আলোচনা করব। হ্যাঁ, তো এটা তিনটা পার্টে আসবে। মূলত এই ফার্স্ট পার্টটা হচ্ছে অ্যালকেনের আগ পর্যন্ত, সেকেন্ড পার্টটা হচ্ছে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন নিয়ে। ঠিক আছে, এরপরে লাস্টের পার্টটা যাবে আরেকটা বাকি যে পার্ট আছে সে পার্টটা নিয়ে। ঠিক আছে, তো এভাবে আমি তিনটা ক্লাসে হচ্ছে ভাগ করছি এই চ্যাপ্টারটা। তো আমার যতটুকু পরামর্শ থাকবে, তোমরা ক্লাসটা করবা, কনসেপ্টগুলো ভালোভাবে বুঝবা, যা লেখাবো আমার সাথে সাথে লিখবা এবং যেভাবে যা বলবো তোমরা জাস্ট শুনবা, এই অনুযায়ী আগাবা। দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না ভাই, বিশ্বাস করো। আমি যা বলবো, যতটুকু বলবো অতটুকু পড়ো, অতটুকুই গুছায় পড়ো। এনাফ ইজ এনাফ। ঠিক আছে, এতটুকুই এনাফ। তো আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক, আসো। তো এই যে আহ, হচ্ছে সিম্পল কিছু বিষয়, যেমন এসএসসি 25-এর ক্লাস। ঠিক আছে, আর হচ্ছে কেমিস্ট্রি চ্যাপ্টার 11 খনিজ সম্পদ জীবাশ্ম পার্ট 1 বাই মাহফুজ। আমার নাম হচ্ছে মাহফুজ। ঠিক আছে, তো আসো নেক্সট। আজকের টপিক গুলো কি কি? হ্যাঁ, আজকের যে ইয়েগুলো পড়াবো, টপিক গুলো কি কি আসলে? টপিক গুলো হচ্ছে এই যে ফার্স্ট টপিক জীবাশ্ম জ্বালানি, এটা নিয়ে একটু আলোচনা করব। হাইড্রোকার্বন ও শ্রেণী বিভাগ, ঠিক আছে, এটা নিয়ে একটু আলোচনা আছে। ঠিক আছে, আর সমগোত্রীয় শ্রেণী, এই তিনটা টপিক নিয়ে আজকের আলোচনা করব। তো আসো, ফার্স্ট টপিক যেটা জীবাশ্ম জ্বালানি। আচ্ছা, এই জীবাশ্ম মানে কি? আমরা যে জীবাশ্ম জ্বালানি বলি, এই জীবাশ্ম মানে কি? জীবাশ্ম মানে হলো প্রাচীনকালে, হ্যাঁ, অর্থাৎ মিলিয়ন মিলিয়ন বছর আগের যে উদ্ভিদ এবং প্রাণী আছে। কি কি? উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহের, মানে তখনকার যুগের ওই প্রাচীনকালের উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহের যে ধ্বংসাবশেষ মাটির নিচে পাওয়া যায়। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত জীবাশ্ম। ঠিক আছে, আর এই উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহগুলা এই মাটির নিচে হচ্ছে চাপে এবং তাপে, ঠিক আছে, এখান থেকে হচ্ছে বিভিন্ন তোমার জ্বালানি আহ, উৎপন্ন হয় আর কি। হ্যাঁ, আমরা যেগুলো হচ্ছে কয়লা, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম এগুলো হিসেবে চিনি। তো এগুলো কিভাবে তৈরি হয়? ওই যে মৃতদেহের ওই ধ্বংসাবশেষ থেকেই আর কি। হ্যাঁ, আলটিমেটলি এগুলো তাপে চাপে হচ্ছে পচন প্রক্রিয়ার মাধ্যমে এই জ্বালানিগুলো আমরা পেয়ে থাকি। তার মানে বলা যায় জীবাশ্ম জ্বালানি আসলে কি? জীবাশ্ম জ্বালানি হচ্ছে, আমি যদি একটু লিখে দেই, এই কয়লা, ঠিক আছে, কয়লা, প্রাকৃতিক গ্যাস, হুম, আর হচ্ছে কয়লা, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম, 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 এগুলোকে, হুম, আচ্ছা আমি এটা নিচে লিখি, এগুলোকে জীবাশ্ম জ্বালানি বলে। ঠিক আছে, কেন? এই কয়লা, প্রাকৃতিক, পেট্রোলিয়াম, গ্যাস মানে ওই তখনকার প্রাচীনকালের ওই উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহের থেকে এগুলা তৈরি হয়। ঠিক আছে, মানে এই জ্বালানি, এগুলো কিন্তু জ্বালানি তৈরি হয় তখনকার যুগের হওয়ায় এগুলোকে বলা হয় জীবাশ্ম, আর এগুলো তো হচ্ছে জ্বালানি। বুঝতে পারছো? আই গেস আমি বুঝাইতে পারছি। আসো নেক্সটে যাই। কিছু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট কিছু বিষয়, হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। ঠিক আছে, আচ্ছা কি কি বিষয় আছে দেখো। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান, এটা বইয়ে আছে তোমাদের, তাও দেখো। হ্যাঁ, আমি একটু বলি। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন। এটা হচ্ছে কত পার্সেন্ট থাকে? 80%। আর মিথেনের সংকেতটা কি একটু দেখে নাও, এটা তোমাদের আছে, নেক্সটে পড়বা, আপাতত সংকেতটা দেখে নাও। এছাড়াও প্রাকৃতিক গ্যাসে ইথেন কত পার্সেন্ট থাকে? 7%। ইথেনের সংকেতটা কি? এটা একটু দেখে যাও, আপাতত নেক্সটে জানবা, বিস্তর আলোচনা আছে আমরা যখন অ্যালকেন 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 পড়বো তখন জানবো। প্রোপেন, প্রোপেন হচ্ছে তোমার কত পার্সেন্ট থাকে? 6%। ঠিক আছে,
এটার ইয়েটা কি? এই যে এটা হচ্ছে প্রোপেনের সংকেত। বিউটেন, ঠিক আছে, বিউটেন, বিউটেন ও আইসোবিউটেন থাকে 4%। বিউটেনের সংকেতটা কি? বিউটেনের হচ্ছে, এগুলো একটু আমি লিখে দিই, তোমরা লিখে নাও, জাস্ট পরে বুঝো, ঠিক আছে, বুঝাবো আমি এগুলা। আচ্ছা, বিউটেন, ঠিক আছে, এটা হচ্ছে বিউটেনের। আর আইসোবিউটেন ইয়া কি হবে? আইসোবিউটেনের, আইসোবিউটেনের হবে, এটা হচ্ছে আইসোবিউটেনের সংকেত, ঠিক আছে। তো এই হচ্ছে আইসোবিউটেন, বিউটেন ও আইসোবিউটেন 4% থাকে। আর পেন্টেন, পেন্টেন কত পার্সেন্ট? 3%, ঠিক আছে। পেন্টেনের সংকেতটা কি আসো একটু শিখে নিই আমরা। এটা হচ্ছে পেন্টেনের, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আলোচনা। আরেকটা হচ্ছে তোমার, কিন্তু বাংলাদেশে এই পর্যন্ত যে প্রাকৃতিক গ্যাস পাওয়া গেছে তাতে 99 ভেরি ভেরি ইম্পর্টেন্ট আইয়া আপুরা, 99.99% মিথেন থাকে, ঠিক আছে। এই স্লাইডটা অনেক অনেক ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমরা মাথায় সেট আপ দিয়ে নিবে, ঠিক আছে। আসো নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে পেট্রোলিয়ামের উপাদান সমূহ, তাদের পৃথকীকরণ, ঠিক আছে। তো দেখো, যে পেট্রোলিয়াম, প্রথম যে বিষয়টা আছে, যে পেট্রোলিয়াম খনি থেকে সরাসরি পাওয়া যায়, ওই যে জ্বালানি বললাম না, এই জ্বালানিটা, যে জ্বালানিগুলো খনি থেকে সরাসরি পাওয়া যায় তাকে অপরিশোধিত তেল বা পেট্রোলিয়াম বলে। এই অপরিশোধিত তেল মানে এখানে হচ্ছে এই পেট্রোলিয়ামে বিভিন্ন উপাদান থাকে, হ্যাঁ। যেমন এটা একটা ছক আছে তোমাদের, এই যে নেক্সট একটা ছক আছে তোমাদের, এই যে ছকটা, হ্যাঁ। যেমন এগুলোর মধ্যে বিভিন্ন উপাদান কি, এই যে পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোল, ন্যাপথা, কেরোসিন, ডিজেল, এগুলো হচ্ছে মিক্স অবস্থায় পেট্রোলিয়ামে থাকে, ঠিক আছে। সরাসরি হচ্ছে খনি থেকে নেওয়া হয়। তো এটাকে একটা প্রক্রিয়ার মাধ্যমে, এই যে এই প্রক্রিয়াটার মাধ্যমে, ঠিক আছে, পেট্রোলিয়াম গ্যাসে আলাদা করা হয়, পেট্রোলে আলাদা করা হয়, ন্যাপথাতে আলাদা করা হয়, ঠিক আছে, একটা প্রক্রিয়ার মাধ্যমে। প্রক্রিয়াটা কি? আংশিক পাতনের মাধ্যমে, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসকে আলাদা করা হয় এখান থেকে। তো আংশিক পাতনটা বোঝার আগে একটা জিনিস আমাদের বুঝতে হবে, পাতন জিনিসটা কি। পাতন জিনিসটা হচ্ছে মূলত বাষ্পীভবন প্লাস ঘনীয় ভবন, ঠিক আছে, এটাই হচ্ছে পাতন, ঠিক আছে। বাষ্প হবে, এরপর ঘন হয়ে যাবে, এটা। আর আংশিক পাতন জিনিসটা কি? আহ আংশিক পাতনের যে ব্যাপারটা আছে, ঠিক আছে, এই ব্যাপারটা হলো অনেকগুলো তরল পদার্থের মধ্য থেকে, ঠিক আছে, আমি একটু লিখে দিই, অনেকগুলো তরল পদার্থের মিশ্রণ থেকে তরল পদার্থগুলো, হুম, তরল পদার্থগুলো স্ফুটনাঙ্কের মান অনুযায়ী, কিসের মান অনুযায়ী? স্ফুটনাঙ্কের। এটা আমার সাথে সাথে সবাই লিখবা, কিন্তু মাস্ট এটা লিখতে হবে। আচ্ছা, স্ফুটনাঙ্কের মান অনুযায়ী পাতন করে আলাদা করা। আর এই পাতন মানে তো আমি বললাম বাষ্পীয় ভবন প্লাস ঘনীয় ভবন, ঠিক আছে, এটাই পাতন। আচ্ছা, তো আংশিক পাতন কি? দেখো, অনেকগুলো তরল পদার্থের মিশ্রণ থেকে তরল পদার্থগুলো স্ফুটনাঙ্কের মান অনুযায়ী পাতন করে আলাদা করা। মানে এই যে বললাম অনেকগুলো তরল পদার্থ থাকে যেগুলো মিক্স অবস্থায় থাকে, হ্যাঁ, এই যে পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোল, ন্যাপথা, কেরোসিন মিক্স অবস্থায় থাকে। তো এই প্রত্যেকটা জিনিসকে আলাদা করার জন্য এদের যে স্ফুটনাঙ্কের মান, ঠিক আছে, স্ফুটনাঙ্কের মান অনুযায়ী পাতন প্রক্রিয়ার মাধ্যমে, ঠিক আছে, পাতন, পাতন মানে কি? বাষ্পীয় ভবন প্লাস ঘনীয় ভবন, এটা হচ্ছে পাতন,
বাষ্প হবে, এরপর ঘন হয়ে যাবে। ঠিক আছে, এই পাতন করে আলাদা করা হয়। ওকে, আচ্ছা, এখন আসো হচ্ছে একটা ছক দেখি আমরা। এটা হচ্ছে তোমাদের বইয়ে সিরিয়াল অনুযায়ী আছে, আমি হচ্ছে গুছায় সুন্দর করে লিখে দিছি। এটা একদম মুখস্থ মাস্ট লাগবে। ঠিক আছে, যেভাবে লিখছি, যা লিখছি একদম মাথায় গেঁথে রাখো। আমি একটু বুঝাই দিয়ে আসো। তো এই যে আংশিক পাতনে কি আলাদা করা হয়, তো ব্যাপারটা আমি নিচে থেকে বলি। এই যে পিচ বা বিটুমিন বলে এটাকে, এই পিচটা হচ্ছে 340 ডিগ্রি সেলসিয়াস বা উচ্চ তাপমাত্রা পর্যন্ত এটা হচ্ছে থাকবে। হ্যাঁ, মানে 340 ডিগ্রি সেলসিয়াসের বেশি অথবা 340 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এই বিটুমিনটা থাকবে। ঠিক আছে, এর কম বা বেশি হলে সেটা বাষ্প আকারে উপরে উঠে যাবে। ঠিক আছে, একটা তোমাদের ওই বই একটা ইয়ে আছে, দেখো আম, কি বলে এটাকে, মানে একটা ইয়ে দিয়ে দেখাই দিছে যে কিভাবে বাষ্প বা ইয়ে করা হয় ছবির মাধ্যমে। ঠিক আছে, তো 340 ডিগ্রি সেলসিয়াস বা উচ্চ তাপমাত্রা পর্যন্ত হচ্ছে এটা কি পিচ। ঠিক আছে, মানে এখানে বিটুমিন থাকবে। এর উপরে গেলে মানে এর হচ্ছে 340 ডিগ্রি এর কম হয়ে গেলে বা 340 ডিগ্রির মধ্যে হলে, মানে 271 থেকে 340, এটা হবে প্যারাফিন মোম। ঠিক আছে, 171 ডিগ্রি সেলসিয়াস থেকে 270 ডিগ্রি সেলসিয়াস এটা হবে ডিজেল। 121 ডিগ্রি সেলসিয়াস থেকে 170 ডিগ্রি সেলসিয়াস এটা হবে কেরোসিন। ঠিক আছে, তো এভাবে আসলে কি বাষ্প আকারে বাকিগুলো উপরে উঠতে থাকে, কিন্তু 340-এ কিন্তু এটাকে ইয়ে দেওয়া হয় কি, বা 340 বা এর উপরে হচ্ছে তাপটা দেয়া হয়, মানে মান অনুযায়ী আর কি, পাতন করা হয়। এক কথা যদি বলি, যেটা বুঝে আসলাম, মানে আংশিক পাতন করা হয়। তো এই হচ্ছে ব্যাপার। স্ফুটনাঙ্কের মানগুলো মনে রাখবা, কার্বন সংখ্যা 1 থেকে 4, 5 থেকে 10, মানে এই চারটা যা যা বলছি যেভাবে আছে একদম টু দা পয়েন্টে মুখস্থ রাখা লাগবে, মাস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ছক। ঠিক আছে, ব্রড কোশ্চেনেও কাজে লাগবে, এমসিকিউতেও কাজে লাগবে, সব জায়গায় কাজে লাগবে। ঠিক আছে, আমি গুছাই দিছি, তোমরা জাস্ট পড়বা, দ্যাটস ইট। ঠিক আছে, তো আসো সামনে যাই। এরপরে যে ব্যাপারটা তোমাদের শুরু হয়েছে হাইড্রোকার্বন। ঠিক আছে, হাইড্রোকার্বনটা আসলে কি? হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। ঠিক আছে, হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যে যৌগ, তাকে কি হাইড্রোকার্বন বলা হয়। এখানে দেখো আমি হচ্ছে তোমাদের এগুলো ভাগ করে দিছি। এখানে হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ আছে না, এটা হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ হবে না, এটা হবে জৈব যৌগের শ্রেণী বিভাগ। ঠিক আছে, জৈব যৌগ, এটা হবে জৈব যৌগের শ্রেণী বিভাগ। ঠিক আছে, তো এই জৈব যৌগকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যালিফ্যাটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। তো অ্যালিফ্যাটিক শব্দটা আসছে এলিফ্যাট থেকে। হ্যাঁ, কোথা থেকে? এলিফ্যাট, এলিফ্যাট, যার অর্থ হলো চর্বিজাত। কি বললাম? যার অর্থ চর্বিজাত। ঠিক আছে, আর অ্যারোমেটিক শব্দটা আসছে অ্যারোমা থেকে। হ্যাঁ, কোথা থেকে? অ্যারোমা, অ্যারোমা থেকে আসছে, যার অর্থ সুঘ্রাণ। যার অর্থ কি? সুঘ্রাণ। ঠিক আছে, তোমাদের অ্যারোমেটিক নিয়ে বেশি একটা আলোচনা নাই বলতে গেলে। ঠিক আছে, জাস্ট দুইটা যৌগ আছে, ওইটার গঠনটা আমি একটু দেখাই দিব। অতটুকুই মানে আপাতত জানবা তোমরা। অ্যারোমেটিক নিয়ে ইন ডিটেইলে তোমরা এইচএসসি তে জানবে, এখানে তেমন একটা নাই। ঠিক আছে, আচ্ছা, তাই এটা নিয়ে আমি এত একটা আলোচনা করলাম না। অ্যালিফ্যাটিক নিয়ে আমাদের যত আলোচনা আছে, দেখো এই অ্যালিফ্যাটিকের মাঝে অ্যালিফ্যাটিকটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, মুক্ত শিকল, বদ্ধ শিকল। আচ্ছা, মুক্ত শিকল মানে কি বোঝায়? মুক্ত শিকল মানে হচ্ছে দুই প্রান্তের কার্বনের হাতগুলো ফাঁকা থাকবে, মানে এই দেখো আমার দুই হাত, কেউ ধরা নাই। হ্যাঁ, মানে হাতগুলো ফাঁকা অবস্থায় থাকবে, কোনো জয়েন্ট থাকবে না। ঠিক আছে, শুরুও থাকবে, শেষও থাকবে, কিন্তু সাইক্লিক। হ্যাঁ, কোনো জয়েন্ট থাকবে না। আচ্ছা, এরা হচ্ছে মুক্ত শিকল। আর বদ্ধ শিকল হচ্ছে এরা কি, তোমার বদ্ধ, মানে বোঝাই যাচ্ছে কার্বনগুলো বদ্ধ অবস্থায় থাকবে। ঠিক আছে, কার্বনগুলো কি বদ্ধ অবস্থায় থাকবে। আচ্ছা, দুই পাশের কার্বন আর কি। তো দেখো এই মুক্ত শিকলকে আবার দুই ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। এই সম্পৃক্তটা হচ্ছে আবার তোমার কি বলতো? এই সম্পৃক্তটা হচ্ছে কাকে বলে?
মুক্ত শিকলের মধ্যে সম্পৃক্তটা হচ্ছে যে কার্বনগুলো একক বন্ধনে আবদ্ধ থাকবে, সেগুলোই হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, একক বন্ধনে কার্বন কার্বন একক বন্ধনে আবদ্ধ থাকলে সেটাই হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, আর অসম্পৃক্ত কোনটা? এখানে হচ্ছে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকতে পারে কার্বন কার্বনের মাঝে। ঠিক আছে, যেমন আমি যদি একটু একটা উদাহরণ দেই তোমাদের, পরের পেজে দেই, এখানে হচ্ছে জায়গা নেই। সম্পৃক্ত, হ্যাঁ, সম্পৃক্তর একটা উদাহরণ। সম্পৃক্ত, সরি, আচ্ছা, সম্পৃক্তর একটা উদাহরণ যদি আমি তোমাদের দিই, এটা হচ্ছে ধরো ওই যে আমরা যেটা দেখে আসলাম, কি, প্রোপেন। ঠিক আছে, এটা কি, প্রোপেন। এটার নাম কি, প্রোপেন। এটা দেখো কার্বন কার্বন দুই পাশের কার্বন মুক্ত অবস্থায় আছে এবং এরা সব একক বন্ধনে আবদ্ধ। এই যে একক বন্ধন, ঠিক আছে, একক বন্ধনে আবদ্ধ। অসম্পৃক্ত কোনগুলা? অসম্পৃক্ত হচ্ছে অসম্পৃক্ত, হ্যাঁ, সম্পৃক্ত। এটার একটা উদাহরণ হলো তোমার এখানে কি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে আর কি। হ্যাঁ, তো দেখো একটা দিলাম, মানে একটা মানে উদাহরণ হিসেবে একটা ধরে নিলাম আর কি। হ্যাঁ, এটা হচ্ছে কি ইথাইন, এটার নাম কি ইথাইন। ঠিক আছে, এটা দেখো ত্রিবন্ধনে আবদ্ধ আছে। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, ওকে ওকে ওকে, ঠিক আছে, আচ্ছা। তো মূলত হচ্ছে মুক্ত শিকল আর মুক্ত শিকলের সম্পৃক্ত অসম্পৃক্ত গেল। হ্যাঁ, অসম্পৃক্ত কি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে, সম্পৃক্ত কি একক বন্ধনে থাকবে। আচ্ছা, এখন আসি বদ্ধ শিকলে। বদ্ধ শিকল মানে কি? দুই পাশের কার্বন বদ্ধ অবস্থায় থাকবে, মানে জয়েন্ট থাকবে, এটা সাইক্লিক। আচ্ছা, আসতেছি সামনে, দেখো। তো বদ্ধ শিকলের মধ্যে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। সম্পৃক্ত কি? এটাও সেম, একক বন্ধনে থাকবে। আসো একটা উদাহরণ দেখি। হ্যাঁ, এটা তো হচ্ছে দুইটা কি মুক্ত শিকলের। হ্যাঁ, আচ্ছা, এখন যে সম্পৃক্ত দেখাবো এটা হচ্ছে বদ্ধ শিকলের। ওকে, আচ্ছা, এটার একটা উদাহরণ আমরা নিই, চলো। এটার একটা উদাহরণ এটা ধরা যায়। হ্যাঁ, এই যে কার্বন কার্বন, ঠিক আছে। তো এই যে দেখো, এই দুই এর হচ্ছে শুরু কোথায় শেষ কোথায় আমরা কেউ কিন্তু জানি না। এটা কিন্তু একটা চক্র অনুযায়ী আমরা বুঝতেছি। ঠিক আছে, চক্রটা এই যে এরকম, হ্যাঁ, এরকম আর কি। অথবা মানে কোথা থেকে শুরু কোথায় শেষ সেটা আমরা জানি না। এর এর নামটা হচ্ছে কি সাইক্লো। সাইক্লো কেন? এটা দেখো সাইকেল, সাইকেলের কি ঘুরে না, সাইকেল কি ঘুরে না, তো এর থেকে আসছে সাইক্লো, মানে এটা ঘুরে, ঘুরন্ত অবস্থা। হ্যাঁ, সাইক্লো। আর ইয়াটার নাম কি, প্রোপেন। ঠিক আছে, সাইক্লো প্রোপেন। এই ইয়াটার যৌগটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন। ঠিক আছে, এটার কি, এটা হচ্ছে বদ্ধ শিকলের একটা উদাহরণ মাত্র। হ্যাঁ, সে- বদ্ধ শিকল। ওকে, ফাইন। আরেকটা পেজ নিই। সম্পৃক্ত অসম্পৃক্ত, তো অসম্পৃক্তর একটা উদাহরণ দেখে আসো। অসম্পৃক্ত, অসম্পৃক্তর একটা উদাহরণ যদি ধরি, এখানে কি থাকবে? দ্বিবন্ধন থাকতে পারে। হুম, দ্বিবন্ধন থাকবে আর কি, দ্বিবন্ধন থাকতে পারে না, দ্বিবন্ধন থাকবে। আচ্ছা, এখানে না দিয়ে এখানে সিএইচ হচ্ছে CH2। ঠিক আছে, হুম, এটা হচ্ছে দ্বিবন্ধন, একক বন্ধন, এটাও একক বন্ধন। হুম, আচ্ছা, এটাতে দেখো দ্বিবন্ধন আছে, অসম্পৃক্ত মানে কি দ্বিবন্ধন থাকবে। আর দেখো এটা বদ্ধ শিকল কেন? বদ্ধ শিকল কারণ এই দুই পাশের কার্বন দেখো, এই যে এই কার্বনটা এটার সাথে জয়েন্ট, এটার সাথে জয়েন্ট, আবার এটা এটার সাথে জয়েন্ট, মানে ঘুরন্ত অবস্থা আর কি একটা। হ্যাঁ, তাই একে, এর নাম হলো সাইক্লো
সাইক্লোপ্রোপিন। ওকে, সাইক্লোপ্রোপিন এই যৌগটার নাম। ঠিক আছে, তো আসো একটু রিক্যাপ করি। ঠিক আছে, দেখো জৈব যৌগ মূলত দুই প্রকার, একটা হচ্ছে অ্যালিফেটিক, একটা অ্যারোমেটিক। অ্যালিফেটিককে আবার দুই ভাগে ভাগ করা যায়, মুক্ত শিকল, বদ্ধ শিকল। মুক্ত শিকল কোনগুলা? যাদের দুই পাশের কার্বন মুক্ত অবস্থায় থাকবে। ঠিক আছে, আর বদ্ধ শিকল কোনগুলা? দুই পাশের কার্বন বদ্ধ অবস্থায় থাকবে। ঠিক আছে, একটা সাথে আরেকটা জয়েন্ট থাকবে। আচ্ছা, এই মুক্ত শিকলকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সম্পৃক্ত, অসম্পৃক্ত। সম্পৃক্ত কোনগুলো? যেখানে কার্বন কার্বন একক বন্ধন দ্বারা আবদ্ধ থাকবে। ঠিক আছে, আর অসম্পৃক্ত কোনগুলা? অসম্পৃক্ত হচ্ছে তোমার কার্বন কার্বন দ্বিবন্ধন অনুযায়ী থাকবে। ঠিক আছে, দ্বিবন্ধন থাকতে পারে, ত্রিবন্ধন থাকতে পারে, ঠিক আছে, বেশিও থাকতে পারে। আর এখানেও বদ্ধ শিকল, মানে বদ্ধ শিকল তো বললাম কি জিনিস, সম্পৃক্ত কি একক বন্ধন থাকবে, অসম্পৃক্ত কি দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকতে পারে, থাকবে আর কি। হ্যাঁ, এটাতে একক বন্ধন নাই। আচ্ছা, উদাহরণ হিসেবে আমরা কি দেখলাম? মুক্ত শিকলের একটু একটু নয়েজ হচ্ছে, একটু আমি ওকে আসো। তো এই মুক্ত শিকলের মধ্যে সম্পৃক্ত অসম্পৃক্তর আমরা উদাহরণ কি দেখলাম? একটা দেখলাম হচ্ছে প্রোপেন। দেখো এখানে দুই পাশের কার্বন মুক্ত অবস্থায় আছে। ঠিক আছে, আর হচ্ছে এরা একক বন্ধন দ্বারা আবদ্ধ। আর অসম্পৃক্ততে দেখো, অসম্পৃক্ততে ত্রিবন্ধন আছে। এটার একটা উদাহরণ আর কি ইথাইন। ঠিক আছে, এটার নাম হচ্ছে ইথাইন, ত্রিবন্ধনে আছে। দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকবে এখানে অসম্পৃক্ততে। আচ্ছা, এটা গেল মুক্ত শিকলের। বদ্ধ শিকলের মধ্যে সম্পৃক্তর একটা উদাহরণ দেখো, সাইক্লোপ্রোপেন। এটা দেখো একক বন্ধনে আছে এবং হচ্ছে একটা কার্বনের সাথে আরেকটা কার্বন যুক্ত আছে, তাই বদ্ধ শিকলেরা। ঠিক আছে, অসম্পৃক্তর একটা উদাহরণ কি দেখালাম? সাইক্লোপ্রোপিন। ঠিক আছে, এখানে দেখো দ্বিবন্ধন আছে, ত্রিবন্ধনও থাকতে পারে, এর বেশিও থাকতে পারে, কিন্তু একক বন্ধন হবে না। ঠিক আছে, তো এখানে দেখো। আর বদ্ধ শিকল কেন? ওই যে কার্বন কার্বন সবগুলো জয়েন্ট আছে, কোথায় শুরু কোথায় শেষ আমরা কিন্তু কেউ জানি না এটা। ঠিক আছে, ওকে ফাইন। আসো নেক্সটে যাই। নেক্সটে যে বিষয়টা আছে, ওই যে আমি বলছিলাম অ্যারোমেটিক যৌগ। হ্যাঁ, এই অ্যারোমেটিক যৌগ নিয়ে তো বিস্তর আলোচনা নাই, তোমাদের হচ্ছে দুইটা যৌগ আছে, বেনজিন আর একটা হচ্ছে ন্যাপথালিন। এটার গঠনটা আমি একটু দেখাই দিই। এই যে C6H6 যেটা দেখতেছো, এটা হচ্ছে বেনজিনের আণবিক সংকেত। হ্যাঁ, এটা কি? আণবিক সংকেত। গাঠনিক সংকেতটা একটু দেখে আসো। মূলত কি C6H6, কার্বন কয়টা আছে? ছয়টা। ছয়টা কার্বন আগে দিয়ে দাও। হুম, ছয়টা কার্বন দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে একক বন্ধন দ্বিবন্ধন, একক বন্ধন দ্বিবন্ধন, দ্বিবন্ধন। আচ্ছা, এটা তো হচ্ছে একক বন্ধন, এটা তোমরা জানো সবাই। কিন্তু এই যে দ্বিবন্ধন, একটা একক বন্ধনের পর একটা দ্বিবন্ধন আসতেছে, আরেকটা একক বন্ধনের পর আরেকটা দ্বিবন্ধন আসতেছে আসতেছে এটাকে বলে একান্তর দ্বিবন্ধন। দ্বিবন্ধন, সরি, একান্তর দ্বিবন্ধন। ঠিক আছে, একান্তর দ্বিবন্ধন। আচ্ছা, এরপরে দেখো কি আছে, হাইড্রোজেন আছে কয়টা? ছয়টা। ছয়টা হাইড্রোজেন তুমি দিয়ে দাও। এই যে, হুম, এই যে হচ্ছে ছয়টা হাইড্রোজেন। এটা হচ্ছে কি? এটা হচ্ছে বেনজিনের গাঠনিক সংকেত। গাঠনিক সংকেত। ঠিক আছে, এই যে যেটা আঁকালাম আর কি। ওকে, বুঝতে পেরেছো ইনশাল্লাহ? আচ্ছা আসো নেক্সট যে আরেকটা যৌগ কি আছে আমাদের, ন্যাপথালিন। এটার গঠনটা একটু দেখে আসো। এটা হচ্ছে C10H8। কার্বন কয়টা আছে? 10টা। আসো, আগে ছয়টা কার্বন দিয়ে দাও। হুম, উম, ছয়টা কার্বন দিয়ে দিলাম। ওকে, বাকি থাকলো কয়টা? চারটা। চারটা এ পাশে দিয়ে দাও। ওকে, এখন ওই যে একক বন্ধন, একান্তর দ্বিবন্ধন,
ওই হিসাবটা হবে এই যে। হুম, ওকে, মানে একক বন্ধন থাকবে এই যে, ঠিক আছে। আর আরেকটা কি ছিল, আর আর হাইড্রোজেন কয়টা? 8টা। 8টা হাইড্রোজেন দিয়ে দাও। হুম, sorry, এখানে হাইড্রোজেন থাকবে, এখানে একটা, কয়টা হলো? 4টা। আর লাগবে 4টা, 4টা এপাশে দিয়ে দাও এই যে, ঠিক আছে, 4টা এপাশে দিয়ে দিবা। আচ্ছা, তো এটা হচ্ছে অ্যারোমেটিক, এটা আর কি, মানে এই C10H8 এটা হচ্ছে আণবিক সংকেত ন্যাপথালিনের। আর এই যে যেটা একে দেখাইলাম এটা হচ্ছে গাঠনিক সংকেত। কি? গাঠনিক সংকেত। ওকে, এতটুকু আপাতত জানো তোমরা, এর বেশি কিছু আপাতত লাগবে না। অ্যারোমেটিক থেকে বিস্তারিত তোমরা এইচএসসি লেভেলে জানবা, এটার এখনো নাই তোমাদের চ্যাপ্টার। আচ্ছা, এরপরে আসো। আহ এরপরে যে বিষয়টা আছে, মাঝখানে কোনো গ্যাপ আছে? না, এরপরে আছে ডিরেক্ট সমগোত্রীয়। আসো, সমগোত্রীয় শ্রেণীর আহ, এটা দেখার আগে আমরা চলো আমি কয়েকটা গ্রুপের লিখি, হ্যাঁ। যেমন গ্রুপগুলো হচ্ছে তোমার, ফার্স্ট গ্রুপ হচ্ছে অ্যালকেন, ঠিক আছে, অ্যালকেন। এরপরে হচ্ছে অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, আর একটা দেখাবো কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা, ওই দুইটা আমি পরের পেজে লিখে দিব, আরেকটা পেজ নিয়ে। আচ্ছা, অ্যালকেনের গ্রুপটা দেখো, এখানে হচ্ছে কি কি লিখতেছি আমরা নামকরণ পরে শিখবো, হ্যাঁ। আপাতত যা লিখতেছি সেভাবে তোমরা লেখ। পরে হচ্ছে C4H10। ঠিক আছে, এটা হচ্ছে C2H2। তো এই যে এগুলো লিখলাম, এখন হচ্ছে আরেকটা ব্যাপার আমি একটু বলে নিই, একটু ডিসকাস করে নিই। সেটা হচ্ছে আরেকটা পেজ নিয়ে আমি এটার পরে, হ্যাঁ? হুম, আচ্ছা, আমরা কি পড়তেছি? সমগোত্রীয় শ্রেণী পড়তেছি। এই সমগোত্রীয় শ্রেণী হওয়ার জন্য দুইটা শর্ত লাগে। একটা হচ্ছে CH2, ঠিক আছে, CH2 মূলকের পার্থক্য থাকতে হবে, পার্থক্য থাকতে হবে। হুম, আরেকটা হচ্ছে কি, আমি এটা বোঝাচ্ছি, CH2 এর ব্যাপারটা বোঝাচ্ছি। আরেকটা ব্যাপার হলো যে সাধারণ সংকেত থাকতে হবে, সাধারণ সংকেত থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু দেখো, এই CH2 মূলকটা কোথা থেকে কি আসলো না আসলো এটা একটু বুঝাই বলি। CH4 এটাকে আমরা কি বলি? মিথেন বলি, রাইট। এখান থেকে যদি আমরা একটা হাইড্রোজেন অপসারণ করি তাহলে এটা হয়ে যাবে মিথাইল, হ্যাঁ, এটা হয়ে যাবে কি? মিথাইল। আর যদি দুইটা হাইড্রোজেন অপসারণ করি এটা হবে মিথিলিন, মিথিলিন। তো
তো আলটিমেটলি এই মিথিলিন মূলকের পার্থক্য থাকতে হবে। দেখো এখানে দেখো আমি যেগুলো লিখলাম, এখানে দেখো CH2 মূলকের পার্থক্য আছে কিনা। এটা থেকে এটা বিয়োগ করো, পার্থক্য পাবা। এটা থেকে এটা বিয়োগ করো, পার্থক্য পাবা। এটা থেকে এটা বিয়োগ করো, পার্থক্য পাবা। ঠিক আছে, CH2 মূলকের পার্থক্য পাবা। আচ্ছা, তো প্রথম শর্তটা আমাদের কি মিলল, অর্থাৎ CH2 মূলকের পার্থক্য এটা মিলছে। আরেকটা কি, সাধারণ সংকেত থাকতে হবে। সাধারণ সংকেত, সাধারণ সংকেতটা একটু দেখে আসো। এই অ্যালকেনের সাধারণ সংকেত কি, CnH2n+2। সাধারণ সংকেতও পাইলাম আমরা, তার মানে এই অ্যালকেনটা কি একটা সমগোত্রীয় শ্রেণী। ঠিক আছে, এখন আসো অ্যালকিন। অ্যালকিনের এই এটা থেকে এটা দেখো পার্থক্য, এটা থেকে এটা, এটা থেকে এটা। ঠিক আছে, এই সবগুলোর পার্থক্যের মধ্যে CH2 মূলকের পার্থক্যটা পাবা। ঠিক আছে, আর সাধারণ সংকেত, এটারও কিন্তু সাধারণ সংকেত আছে, কি বলতো, H2, এটা হচ্ছে অ্যালকিনের সাধারণ সংকেত। তার মানে অ্যালকিনও সমগোত্রীয় শ্রেণী। এরপরে আসো অ্যালকাইন। এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা, দেখো মিলে দেখো CH2 মূলকের পার্থক্য আছে। আরেকটা কি, সাধারণ সংকেত লাগবে আমাদের, সাধারণ সংকেতও আছে। দেখো এই যে সাধারণ সংকেত। ঠিক আছে, যা লিখলাম যেভাবে লিখলাম একটু লিখে নিও তোমরা। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বিষয়ে দেখাবো বললাম, আরেকটা পেজ নিয়ে আমি দেখাই। সেটা হচ্ছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, আরেকটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল, হ্যাঁ, একটু ওয়েট। আচ্ছা, দেখো খেয়াল করো, অ্যালকোহল, হ্যাঁ, এগুলো লিখি আমি। এটা হচ্ছে অ্যালকোহল। আর আরেকটা দেখাবো, কার্বক্সিলিক অ্যাসিড। হুম, যেভাবে লিখলাম তোমরা লিখে নিও। আচ্ছা, এখন আমাদের কি মিলাইতে হবে, CH2 মূলকের পার্থক্য আছে কিনা দেখো। এটা থেকে এটা, এটা থেকে এটা, দেখো তোমরাই দেখো CH2 মূলকের পার্থক্য আছে। ঠিক আছে, আরেকটা কি লাগবে, সাধারণ সংকেত লাগবে। অ্যালকোহলের সাধারণ সংকেতটা কি আসো দেখি, CnH2n+1, এর সাথে OH মূলক থাকবে। ঠিক আছে, এর সাথে কি OH মূলক থাকবে। আর কার্বক্সিলিক অ্যাসিডের দেখো পার্থক্য আছে, CH2 মূলকের পার্থক্য আছে। দেখো তোমরা এখানে কত, CH3 না, এর পরেরটায় দেখো এক করে বাড়ছে, C2। H কত বাড়বে, H2 না, 2 করে বাড়বে, 3 থেকে 2 বাড়লে কত, 5, এই যে 5। সেম সেম। আরেকটা কি লাগবে, সাধারণ সংকেত লাগবে। সাধারণ সংকেত কি এটারও সেম, আর শুধু এই জায়গাটাই ডিফারেন্ট। ঠিক আছে, COOH মূলক থাকবে। আচ্ছা, সব তো দিলাম, লিখলাম। এখন একটা ব্যাপার, এখান থেকে একটু লিখে নাও তোমরা, এই যে অ্যালডিহাইড, হ্যাঁ, অ্যালডিহাইডের এটা তোমরা লিখে নিও। এই যে অ্যালডিহাইড, অ্যালডিহাইডটা তোমরা লিখে নাও। ঠিক আছে, অ্যালডিহাইডটা তোমরা লিখে নাও। ওকে, আচ্ছা, এখন দেখো তোমাদের কাছে প্রশ্ন হইতেই পারে যে ভাইয়া সবই তো পড়াইলেন, এই মূলকগুলোর নাম বললেন না কেন। নামকরণ আমরা করব,
সামনে পড়বো, মানে পার্ট 2 তে, ঠিক আছে? এই যে পরের যে ক্লাসটা আসবে সেটাতে আমরা নামকরণ করব। এটা নিয়ে আপাতত মাথা ঘামানোর কোনো দরকার নেই, যেভাবে লিখলাম যা লিখলাম এতটুকুই পড়ো, এতটুকুই কমপ্লিট করো, এনাফ, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই রাখলাম, সমগোত্রীয় শ্রেণী পর্যন্তই রাখলাম। নেক্সটে আমরা অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এটা শেষ করব, এরপরে অ্যালকোহল অ্যালডিহাইড, ঠিক আছে, ওগুলো শেষ করব। তো আজকে এ পর্যন্তই থাক। আমি হচ্ছে লেকচার স্লাইড দিয়ে দিব, ইউটিউবে দিব অথবা হচ্ছে ইয়াতে দিয়ে দিব আর কি, তোমার ফেসবুকে দিয়ে দিব, পেজে যখন পাবলিশ হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।